সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার তোমাদের মাঝে আসছি। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমার পাঠের বিষয় ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠ হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী, এই অর্থের সময় মূল্য এই পাঠের বিষয় থেকেই তোমরা একটা স্পষ্ট ধারণা পাচ্ছ বা তোমরা বুঝতে পারছো যে আজকের আলোচনার বিষয়টি কি হতে পারে। অর্থের সময় মূল্য বলতে আমরা সাধারণত বলে থাকি যে আজকের 1 টাকা 5 বছর পরের 1 টাকার সমান নয়। আজকের 1 টাকা যে মূল্য বহন করে আজকে 5 বছর পরে ওই 1 টাকা ওই সমান মূল্য বহন করে না। বিষয়টা আরো ক্লিয়ার করে বলা যায়, যেমন আজকে তুমি যদি 10% হার সুদে ব্যাংকে 100 টাকা রাখো, তাহলে 1 বছর পরে ব্যাংক তোমাকে 110 টাকা ফেরত দেবে। সুতরাং এটা বলা যায় যে আজকের 100 টাকা 1 বছর পরের 110 টাকা। তাহলে আজকের 100 টাকার মূল্য 1 বছর পরে 100 টাকার মূল্য কিন্তু সমান না। মূলত এই যে মূল্যর পার্থক্য, এই পার্থক্যটা মূলত সৃষ্টি হয় সুদের হারের কারণে। কিসের কারণে? সুদের হারের কারণে। আজকে আমি তোমাদের এই অর্থের সময় মূল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত অর্থের সময় মূল্য ব্যবসা প্রতিষ্ঠানে কেন প্রয়োজন? অর্থের সময় মূল্য ব্যবসা প্রতিষ্ঠানে এই কারণেই প্রয়োজন যে তুমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে গিয়ে যদি তোমার মূলধনের সংকট দেখা দেয় বা মূলধনের কোনো ক্রাইসিস সৃষ্টি হয়, তাহলে তুমি গ্রামীণ মহাজন কিংবা ব্যাংক কিংবা বীমা প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে বা ব্যবসা পরিচালনা করবে। তো সেই ক্ষেত্রে 1 বছর পরে বা 5 বছর পরে বা 10 বছর পরে ওই যেই পরিমাণ তুমি ঋণ নিছো, ওই ঋণের সুদের হার সহ কত টাকা তোমাকে কিস্তি দিতে হবে, সেই টাকার পরিমাণ বা সেই কিস্তির পরিমাণ তোমার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কি না, এই বিষয়টা মূলত আজকে জানার জন্যই আমরা এই অর্থের সময় মূল্য নির্ণয় করে থাকি। তো এই অর্থের সময় মূল্য এই ক্ষেত্রে থেকে আজকের 1 টাকা আর 5 বছর পরের 1 টাকা। সুতরাং এটা থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আজকের 1 টাকা তার মানে বর্তমান মূল্য, দ্যাটস কল প্রেজেন্ট ভ্যালু, এবং 5 বছর পরের 1 টাকা সেটাকে আমরা বলে থাকবো ভবিষ্যৎ মূল্য, দ্যাটস কল ফিউচার ভ্যালু। তো এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই 4টা সূত্র মনে রাখতে হবে। সূত্র 4টা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখো। এফ ভি এর অর্থ হলো এফ তে ফিউচার, ভি তে ভ্যালু। ফিউচার ভ্যালু সমান সমান পিভি। পিভি ইজ কল ফর প্রেজেন্ট ভ্যালু। পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আই অর্থ সুদের হার, আই অর্থ সুদের হার, এন অর্থ সময়। বিষয়টা ক্লিয়ার? এই ক্ষেত্রে আরেকটা সূত্র হলো পিভি সমান সমান পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সমান সমান এফ বি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। অন সূত্রের জন্য 1, আই হলো সুদের হার এবং এন অর্থ সময়। এই দুইটা সূত্রকে আমরা সাধারণ সূত্র বলতে পারি। সাধারণ সূত্র। আরো 2টা সূত্র আছে, যে সূত্রকে আমরা বলে থাকি চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রাকারে প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। ওই ক্ষেত্রে এই সেম সূত্রই হবে, শুধুমাত্র একটু সংযোজন করতে হবে সেই ক্ষেত্রে। তো এই চক্রবৃদ্ধির 2টা সূত্র আমি তোমাদেরকে আগে লিখে দেই। এফ ভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম। খেয়াল করবা নতুন একটা শব্দ এম। এম মানে চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধি বিভিন্ন ভাবে হয়। মাসিক চক্রবৃদ্ধি হয়, পাক্ষিক চক্রবৃদ্ধি হয়, সাপ্তাহিক চক্রবৃদ্ধি হয়, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, ষান্মাসিক চক্রবৃদ্ধি হয়। শব্দগুলা কি তোমাদের কাছে স্পষ্ট? আমি আবার বলতেছি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি অর্থাৎ 1 সপ্তাহ পরে পরে সুদের হার পরিবর্তন হতে থাকবে। তার মানে 1 বছরে কত সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ চক্রবৃদ্ধি কতবার? 52 বার। যদি আমরা বলি মাসিক চক্রবৃদ্ধি, তার মানে 1 মাস পরে পরে সুদের হারের পরিবর্তন হতে থাকবে। তার মানে 12 মাসে 1 বছর। সুতরাং আমরা বলতে পারি চক্রবৃদ্ধি কতবার হবে? 12 বার। যদি বলে পাক্ষিক চক্রবৃদ্ধি, তার মানে 15 দিন পরে পরে চক্রবৃদ্ধি হবে। তার মানে যদি 15 দিন পরে পরে চক্রবৃদ্ধি হয়,
তাহলে এক বছরে 24 বার চক্রবৃদ্ধি হবে। তার মানে এম সমান সমান 24। যদি তোমাদেরকে বলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তার মানে 3 মাস পরে পরে চক্রবৃদ্ধি হবে। তাহলে এক বছরে 12 মাস 3 দিয়ে ভাগ করলে 4, সুতরাং এই চক্রবৃদ্ধি হবে 4 বার। যদি তোমাদেরকে বলে ষান্মাসিক চক্রবৃদ্ধি, তার মানে বছরে 2 বার চক্রবৃদ্ধি হবে। তার মানে বছরে 2 বার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে 6 মাস পরে একবার, আবার 6 মাস পরে একবার। তাহলে এম সমান সমান 2। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে একটা নতুন শব্দ পাইলাম এম। তারপরে 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন ইন্টু এম, এটা হলো এফ ভি সমান সমান চক্রবৃদ্ধির সূত্র। আবার পি ভি সমান সমান এফ ভি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এই দুইটা হলো চক্রবৃদ্ধির সূত্র। আজকে আমি তোমাদেরকে এই সাধারণ সূত্র নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে নিয়ে চক্রবৃদ্ধির সূত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে সাধারণ সূত্রের দিকে যদি আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা একটু খেয়াল করি, এটা লক্ষ্য করলে কি দেখতে পারবো যে এখানে আমাদেরকে 4টা মান প্রয়োজন। সেটা হলো পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এফ ভি ফিউচার ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আই সুদের হার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এন সময় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বিষয়টাকে আরো স্পষ্ট বা আরো একটু ক্লিয়ার করে দেই। যেমন 10% হার সুদে 10% হার সুদে বর্তমানে 5,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পারবে আমি লিখছি 10% হার সুদে বর্তমানে 5,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত। এখানে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আরেকটা শব্দ যদি এখানে তোমাদেরকে ইনক্লুড করি, এই ভবিষ্যৎ মূল্যের জায়গায় যদি বলি 5 বছর পরে বা 4 বছর পরে, 4 বছর পরের মূল্য কত, একদম সেম পরের মূল্য কত। তাহলে আমরা এই অঙ্কে করার জন্য যতটুকু উপাদান দরকার সব উপাদানগুলো এখানে পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা সুদের হার বলছিলাম আই সমান সমান সুদের হার, দ্যাট কল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট সুদের হার 10%। বর্তমান মূল্য পাইছি আমরা পিভি সমান সমান 5,000 টাকা। এন মানে সময়, এই সময়ও পাইছি কিন্তু 4 বছর। তার মানে আমাদের সূত্রের জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এটা যদি আমরা সুন্দরভাবে এই অঙ্কটা করতে যাই, করতে গেলে আমরা প্রথমেই লিখতে হবে এখানে আমরা কি কি পাইলাম। এখানে পিভি সমান সমান কি পাইছি একটু লক্ষ্য করো, দেখো তো। পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। তাহলে বর্তমানে 5,000 টাকা, তার মানে বর্তমান মূল্য কত টাকা হবে? 5,000। তারপরে আই সমান সমান কি বলছিলাম? সুদের হার। তাহলে আই সমান সমান সুদের হার, সুদের হার কত পার্সেন্ট? 10%। এটাকে যদি পার্সেন্ট আমরা উঠায় দেই, আমরা লিখতে পারি কিভাবে? তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারবা এখানে 2 ধরনের ক্যালকুলেটরে কাজ করা যায়। একটা হলো সাধারণ ক্যালকুলেটর আর একটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর। সাধারণ ক্যালকুলেটরেও করা যাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরেও করা যাবে। আমরা জানি পার্সেন্ট সমান সমান 100, তাহলে 10 ভাগ 100 সমান সমান কি হবে? 0.10। এটা পার্সেন্ট বাদ দিয়ে আমরা লিখতে পারি 0.10। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কিনা জানি না। এই পার্সেন্টটা উঠাইয়া দিয়ে 100 দিয়ে যদি আমরা 10কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.10। তারপরে এন সমান সমান বছর, এন সমান সমান বছর। তাহলে বছর কত বছর ছিল আমাদের? 4 বছর। 4 বছর। তাহলে আমাদের পিভি পাইছি 5,000 টাকা, আই সুদের হার পাইছি 10%, এন সময় পাইছি বছর। এখন আমাদের আছে এফ ভি। এফ ভি সমান সমান হোয়াট, মানে ভি সমান সমান কত, অর্থাৎ বর্তমানের 5,000 টাকা, 4 বছর পরে আমি কত টাকা পাবো। সুতরাং আমরা উপরের দিকটা একটু মুছে দিয়ে লিখতে পারি, তোমরা একটু লক্ষ্য করলে পাবে
উপরের দিকটা আমরা মুছে দিয়ে লিখতে পারি কি যে এফ বি সমান সমান পিভি স্কল 5,000 টাকা ইন্টু, এখানে ইন্টু দেওয়া আর ব্র্যাকেটে ফাঁকা রাখা মানে ইন্টু, তোমরা এটা জানো। 1 প্লাস আই কত পাইছি আমরা 0.10 টু দি পাওয়ার এন পাইছি কত 4। এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, মান বসিয়ে তারপরে কি হতে পারে 5,000 ইন্টু 1 প্লাস 0.10 আমরা লিখতে পারি 1.10 লিখতে পারি কিনা বন্ধুরা, তোমরা ক্যালকুলেটারে উঠায় দেখো। 1 প্লাস 10 এটা কিভাবে লিখতে পারি যদি ক্যালকুলেটারে উঠাও, 1 প্লাস 0.10 সমান সমান 1.10 লিখতে পারি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে সাইন্টিফিক যারা ক্যালকুলেটর আছে তারা লক্ষ্য করবা, তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে এক্স বাই ওয়াই এই একটা ফাংশন আছে, এক্স বাই ওয়াই একটা অপশন আছে, ওই অপশনে যদি এটা উঠায় ক্লিক করো 4 লেখো তাহলে পাবা। আর যাদের নর্মাল ক্যালকুলেটর আছে তাদের এইটা উঠানোর পরে গুণন টিভি মানে গুণনে চাপ দিয়ে 3 বার সমান চাপ দিলেই তোমরা এইটা পেয়ে যাবা। তাহলে আমি কিভাবে উঠাতে পারি দেখো, আমার কাছে আছে, লক্ষ্য করলে পাবে 1.10 পাওয়ার 4 সমান সমান আমরা লিখতে পারি 1.46। তাহলে 5,000 ইন্টু 1.46 বা 4/6। তাহলে আমরা তারপরে কি করতে পারি 5,000 গুণন 1.46 গুণন 5,000 সমান সমান 7,320.5 টাকা। তাহলে এক্ষেত্রে থেকে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হলাম, আজকে যদি আমি 5,000 টাকা ব্যাংকে রাখি 10% হার সুদে, তাহলে ব্যাংক 4 বছর পরে আমাকে 7,320 টাকা রিটার্ন দেবে বা ফেরত দেবে। তাহলে আমি সাধারণ সূত্র লিখছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2টা, তার মধ্যে প্রথম সূত্র আমি সলভ করে দিলাম। এইবার দ্বিতীয় সূত্র তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা নোট করেছো বা লিখে রাখছো। দ্বিতীয় সূত্রটা কি লিখেছিলাম বন্ধুরা বলতে পারবে তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, দ্বিতীয় সূত্র লিখছিলাম পিভি সমান সমান এফ ভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দ্বিতীয় সূত্র কি লিখেছিলাম? এফ বি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, বর্তমান মূল্য আমি চেষ্টা করব যে কিভাবে আমি বের করব। তো এটা আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝাতে পারি বা বলতে পারি উদাহরণের সাহায্যে। মনে করো তুমি 5 বছর পরে, মনে করো তুমি 5 বছর পর 50,000 টাকা দিয়ে, মনে করো তুমি 5 বছর পর 50,000 টাকা দিয়ে একটি বাইক কিনতে চাও, বাইক কিনতে চাও। তাহলে 10%, সুপ্রিয় বন্ধুরা 10% হার সুদে বর্তমানে কত টাকা তোমাকে ব্যাংকে রাখতে হবে? ব্যাংকে রাখতে হবে। তাহলে 5 বছর পরে তুমি পাইবা 50,000 টাকা, বা 5 বছর পরে 50,000 টাকা পাওয়ার আশায় 10% হার সুদে বর্তমানে কত টাকা তুমি ব্যাংকে রাখবে। তার মানে বর্তমানে কত, দ্যাটস মিন পিভি সমান সমান হোয়াট। ওকে, তাহলে এটা আমরা আবার লিখতে পারি এখানে এফ ভি 5 বছর পর মানে ভবিষ্যৎ, এফ ভি সমান সমান 50,000 টাকা।
আই সমান সমান সুদের হার, সুদের হার সমান সমান 10%, সমান সমান 0.10% আমরা উঠাইয়া দিলাম। আই এন সমান সমান 5 বছর, এন সমান সমান 5 বছর। তাহলে এফ বিও আমরা পাইলাম, আইও আমরা পাইছি, এনও আমরা পাইছি। তার মানে পিভি সমান সমান হট, পিভি সমান সমান হট। তাহলে আমরা ওই আগের নিয়ম অনুযায়ী যথারীতি সূত্র লিখতে পারি যে আমরা জানি পিভি সমান সমান এফ ভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পিভি সমান সমান এফ বির মান কত? 50,000 ডিভাইডেড 1 প্লাস আই এর মান আমরা কত পাইছি? 0.10, 0.10 টু দি পাওয়ার এন আমরা কত পাইছি? 5 বছর, 5 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি মান বসায় আমরা পাইলাম। তাহলে পিভি সমান সমান 50,000 ডিভাইডেড, এটা 1 প্লাস 0.10 কে যদি আমরা যোগ করে 1.10 টু দি পাওয়ার 5, আগের মতোই আমরা যথারীতি 50,000 ডিভাইডেড, এটাকে পাওয়ার করলে ওই যে তোমাদের আমি বলছিলাম ওয়াই বাই এক্স, ওই ফাংশনে চাপ দিতে হবে। অথবা সাধারণ ক্যালকুলেটর যাদের আছে তারা কি করবা, আগে লিখবা 1 অথবা 1.10 ইন্টু সমানে চাপ দিবা 4 বার, অর্থাৎ 5-এর চেয়ে 1 বার কম চাপ দিবা, দিলেই তুমি ওই মানটা পেয়ে যাবা। সুতরাং আমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা মানটা বসিয়ে কিভাবে পাই? 1.10 পাওয়ার অর্থাৎ ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু কতবার? আমরা হলো 5 বছর, তার মানে 5 সমান সমান 1.61 লিখতে পারি, 1.61। তাহলে এটা 50,000-কে যদি আমরা ভাগ দিই 1.61 দিয়ে, তাহলে আমাদের কি আসে একটু লক্ষ্য করলে পাবা 50,000 ডিভাইডেড 1.61 সমান সমান 30,055 টাকা, 31,055 টাকা। অর্থাৎ যদি আমি বর্তমানে 31,055 টাকা ব্যাংকে রাখি, তাহলে আমাকে ব্যাংক 10% হার সুদে 5 বছর পরে আমাকে 50,000 টাকা ফেরত দেবে। অর্থাৎ বর্তমানে যদি আমি 31,055 টাকা ব্যাংকে রাখি, তাহলে ব্যাংক 5 বছর পরে 10% হার সুদে আমাকে 50,000 টাকা ফেরত দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো বোঝার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আবার এই চক্রবৃদ্ধির সুদের হার সম্পর্কে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।